হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে যে ইকোনমিক সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের আমরা এমসিকিউ গুলো নিয়ে ডিসকাশন আরম্ভ করেছিলাম। তার মধ্যে আমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 অলরেডি কভার আপ হয়ে গেছিলো। এখন আমরা ইউনিট 3 এমসিকিউ গুলোর অ্যান্সারগুলো বলে দিচ্ছি এবং আমি তোমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের যে জয়দেব সরকারের বই আছে, বইয়ের পেছনে যে এমসিকিউ আছে সেখানে কোনো অ্যান্সার করে দেয়নি, সেই অ্যান্সারগুলো আমি ডিসকাশন করে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা একটু তোমাদের বইটা খুলে টিক মেরে নিও। তো বলছি ফার্স্ট কোশ্চেন, আর আর যেটা বলছি যে ইউনিট থ্রিতে তোমার টোটাল পরীক্ষায় 8 নাম্বার আছে। ইউনিট থ্রির নাম হচ্ছে কি, উৎপাদকের আচরণ, মানে প্রডিউসার বিহেভিয়ার। তো ফার্স্ট কোশ্চেন বলেছে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম অনুযায়ী উৎপাদন স্তরের সংখ্যা কটা? 3টে। পরিবর্তনীয় অনুপাতের নিয়ম অনুযায়ী উৎপাদন স্তরের সংখ্যা কটা? 3টে। তাহলে যখন এপি সর্বাধিক হয় তখন এমপি আর এপির মধ্যে সম্পর্ক কি? এপি যখন সবচেয়ে বেশি হয়, দেখো, এপি যখন বাড়ে তখন এমপিও বাড়ে, এপি যখন কমে তখন এমপিও কমে, আবার এপি যখন সর্বাধিক হয় তখন এমপি আর এপি কি হবে? তখন এমপি আর এপি তোমার ইকুয়াল হয়, ঠিক আছে, ইকুয়াল হয়। এই যে এটা হবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর বলছে পরিবর্তনীয় অনুপাতের নিয়মের প্রথম স্তরকে কি বলা হয়? পরিবর্তনীয় অনুপাতের নিয়মের, দেখো, মানে আমরা যে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম কম, তোমার যেটাকে বলা হয় রিটার্ন টু স্কেল, ঠিক আছে, ইংলিশে বলা রিটার্ন টু স্কেল। ঠিক আছে, পরিবর্তন অনুপাতের নিয়মে যেটা বলা ছিল প্রথমের দিকে ক্রমবর্ধমান হারে বাড়বে, ঠিক আছে, তারপর ইকুয়াল হবে, তারপর আস্তে আস্তে কমবে। অর্থাৎ পরিবর্তনীয় অনুপাতের নিয়মের প্রথম স্তরকে আমরা বলবো কি, ক্রমবর্ধমান হারে বাড়বে। বা তুমি এখানে যে অপশন দিই সেখানে আমরা কি বলতে পারি, এই যে বর্ধমান গড় প্রতিদানের স্তর। কি বললাম? বর্ধমান গড় প্রতিদানের স্তর। তাহলে পরিবর্তনীয় নিয়মের প্রথম স্তরে কি বলা আছে? প্রথম দিকে না বাড়বে, কি হারে বাড়বে? ক্রমবর্ধমান হারে বাড়বে। ঠিক আছে, ইনক্রিজিং রেটে বাড়বে, ইনক্রিজিং রেটে বাড়বে তো অবশ্যই, প্রথম দিকে বাড়বে কিন্তু কি হারে বাড়বে? ইনক্রিজিং রেটে বাড়বে। তাই লিখেছি বর্ধমান গড় প্রতিদানের স্তর। পরিবর্তনীয় অনুপাতের নিয়মের প্রথম স্তরকে বর্ধমান প্রতিদানের স্তর বলা হয়, কারণ এই স্তরে কি হয়? এই স্তরে পরিবর্তনীয় উপাদানের এপিটা বাড়ে। ঠিক আছে, কি বললাম? পরিবর্তনীয় উপাদানের এপিটা বাড়ে। এবার বলছে পরিবর্তনীয় অনুপাতের নিয়মের ক্ষেত্রে কোন স্তরকে কার্যকলাপের স্তর বলা হয়? কোন স্তরকে কার্যকলাপের স্তর বলা হয়? দ্বিতীয় স্তরকে। ঠিক আছে, তো বলছে যখন টিপি যখন সর্বাধিক হয় এমপি তখন 0 হয়। ঠিক আছে, টিপি যখন সর্বাধিক এমপি তখন 0। এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নেবে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট বললাম এখনো পর্যন্ত যা দেখলাম, আরে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। বলছে নিচের কোনটি উৎপাদনের অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত? ঠিক আছে, এপি রেখার ঊর্ধ্বমুখী অংশ। যখন এপি বাড়ছে তখন এমপিও বাড়ছে, এপি যখন বাড়বে এমপি তখন বাড়বে, এপির তুলনায় বেশি বাড়বে। এই যে ফার্স্ট অ্যান্সারটা হবে। পরিবর্তনীয় অনুপাতের নিয়মে, ঠিক আছে, তৃতীয় স্তরকে ঋণাত্মক প্রতিদানের স্তর বলা হয়, কারণ এই স্তরে এমপি নেগেটিভ হয়। উৎপাদন হলো বিনিময়ের জন্য উপযোগ সৃষ্টি। উৎপাদন এই সংখ্যাকে বলা হয় নয়া ধ্রুপদী। ঠিক আছে, নয়া ধ্রুপদী সংখ্যা বা নয়া প্রাচীন সংখ্যা। পরিবর্তনীয় অনুপাতের নিয়মে দ্বিতীয় স্তরকে ক্রমহ্রাসমান প্রতিদানের স্তর বলা হয়, কারণ এই স্তরে কি হয়? এপি এবং এমপি, ঠিক আছে, উভয়ে ক্রমহ্রাসমান কিন্তু ধনাত্মক। তাহলে বলছে পরিবর্তনীয় অনুপাতের নিয়মে দ্বিতীয় স্তরকে ক্রমহ্রাস, দেখো প্রথমটাকে বলে ক্রমবর্ধমান প্রতিদানের স্তর, ঠিক আছে, দ্বিতীয়কে বলা হয় ক্রমহ্রাসমান প্রতিদানের স্তর, কারণ এই স্তরে কি হয়? এপি এবং এমপি উভয়ই ক্রমহ্রাসমান, আস্তে আস্তে কমবে কিন্তু ধনাত্মক হারে। পরিবর্তনীয় অনুপাতের নিয়মের তৃতীয় স্তরকে কি বলা হয়? পরিবর্তনীয় অনুপাতের নিয়মের তৃতীয় স্তরকে বলা হয় ঋণাত্মক প্রতিদানের স্তর। ঠিক আছে, তো সঠিক বিবৃতি নির্বাচন করো। বলছে মাত্রা বৃদ্ধির প্রতিদান হলো দীর্ঘকালীন ধারণা আর পরিবর্তনীয় অনুপাত হলো স্বল্পকালীন ধারণা। এই কথাটা একদম সঠিক। ঠিক আছে, এটা সঠিক। মাত্রা বৃদ্ধির প্রতিদান হলো স্বল্পকালীন ধারণা, প্রতিদান হলো দীর্ঘকালীন, এটা ভুল।
মাত্রাবৃদ্ধি প্রতিদান পরিবর্তন দুটোই দীর্ঘকালীন ধারণা, দুটো ভুল দিয়েছে। প্রথমটাই একদম ঠিক, মাত্রাবৃদ্ধির প্রতিদান দীর্ঘকালীন ধারণা আর পরিবর্তনীয় অনুপাত হলো স্বল্পকালীন ধারণা। নিচের কোনটি মাত্রাবৃদ্ধি প্রতিদানের কোনো ধরনই নয়? ঠিক আছে, দেখো, মাত্রা বৃদ্ধি প্রতিদানকে আমরা তিন ভাগে ভাগ করা যায়। একটা ক্রমবর্ধমান মাত্রা বৃদ্ধি প্রতিদান, একটা হচ্ছে ক্রমহ্রাসমান, আর একটা হচ্ছে সমহার। কোনটা নয়? এখানে কারেক্ট অ্যান্সার হবে এইটা। ইকুয়াল বলে কোনো মানে সমান মাত্রা বৃদ্ধির প্রতিদান শুনিনি, সমহার শুনেছি। 15, যদি উৎপাদনে ব্যবহৃত সব উপাদানের পরিমাণ একই হারে পরিবর্তন করা যায়, ঠিক আছে, তাহলে তাকে কি বলা হয়? তাহলে তাকে বলা হয়, সমস্ত উপাদান যদি একই হারে পরিবর্তন করে তখন তাকে বলা হয় সমান মাত্রা বৃদ্ধির কি বললাম, তখন তাকে বলা হয়, বলছে যদি উৎপাদনে ব্যবহৃত সব উপাদানের পরিমাণ একই হারে পরিবর্তন করে তাহলে তাকে বলা হয় উৎপাদনের মাত্রার পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে উৎপাদনের মাত্রার পরিবর্তন হচ্ছে, 15টা এ হলো। পরিবর্তনীয় অনুপাতের নিয়মে প্রথম স্তরে কি হবে? পরিবর্তন অনুপাতের নিয়মের প্রথম স্তরে বলছে এপি আর এমপি উভয়ই বাড়বে। এপি বাড়বে এমপি কমবে, ঠিক আছে। তারপর হচ্ছে এপি বাড়বে এমপি কমবে, দেখো পির পয়েন্টটা তো হবেই না কোনো মতে। তারপর এমপি বাড়বে এপির তুলনায় এমপি বাড়বে, এটাও হবে না। ঠিক আছে, তো বলেছে পরিবর্তন অনুপাতের নিয়মের প্রথম স্তরে কি হয়, এপি আর এমপি কি উভয়ই বাড়ে। আর একটা বলেছে এপি এমপি তো দুটোই বাড়বে। ঠিক আছে, এমপি এপির চেয়ে বেশি হারে বাড়বে, এমপি এপির চেয়ে বেশি হারে বাড়বে। তো বলো এটার অ্যান্সারটা কি হতে পারে? তাও বলেছি এ আর সি এর মধ্যে অ্যান্সার হবে, তো তোমাকে কারেক্ট অ্যান্সারটা এখানে খুঁজে বার করতে হবে। তাহলে কারেক্ট অ্যান্সারটা কি হবে? এখানে সি সি হবে কারেক্ট অ্যান্সার। এমপি আর এপি দুটোই বাড়বে কিন্তু এমপি বেশি হারে বাড়বে। এবার বলছে পরিবর্তনীয় অনুপাতের নিয়মের দ্বিতীয় স্তরে কি হয়, ওটা প্রথম স্তর বললাম, দ্বিতীয় স্তরে কি হবে, এপি এবং এমপি উভয়ই ধনাত্মক হবে কিন্তু কমবে, উভয়ই ধনাত্মক হবে কিন্তু কমবে। যখন এপি বাড়ে যখন এপি বাড়ে তখন টিপিটা কি হয়, যখন এপি বাড়বে তখন টিপি কি স্থির থাকবে, টিপি কমবে, টিপি সর্বাধিক হবে। তখন এপি যখন বাড়তে থাকে তখন টিপি সর্বাধিক হয়। তারা বলছে পরিবর্তনীয় উপাদানে গড় উৎপাদন বলতে কি বোঝায়, মানে গড় উৎপাদন সাধারণত কি হয়, গড় উৎপাদন সাধারণত ধনাত্মক হয়, ধ্রুবক হয়, ঠিক আছে। তারপর হচ্ছে শূন্য হয়, ঋণাত্মক হয়। গড় উৎপাদন কি হয়, গড় উৎপাদন তোমার ধনাত্মক হয়, গড় উৎপাদন ধনাত্মক হয়। ওই 18 নম্বর কোশ্চেনটা একটু একটু বলে দিই। এপি যখন বাড়বে না, এপি বলছে এপি যখন বাড়বে টিপি কি স্থির থাকতে পারে? না, টিপি স্থির থাকবে না। টিপি কমবে? না, টিপি সর্বাধিক হবে। প্রথমে টিপি সর্বাধিক হবে না। অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হবে কি, এপি যখন বাড়ে টিপিও তখন বাড়ে, এপি যখন বাড়ে টিপি তখন বাড়ে, এটা কারেক্ট অ্যান্সার। টিপি বাড়ে কোনো অপশন নেই, তাই আমি এখানে কোনোটাই নয় দেবো। এবার বলছি পরিবর্তনীয় উপাদানের প্রান্তিক উৎপাদন মানে এমপি নিচের কোনটি হতে পারে? প্রান্তিক উৎপাদন, ঠিক আছে, প্রান্তিক উৎপাদন পজিটিভ হতে পারে, জিরো হতে পারে, নেগেটিভ হতে পারে, সবগুলোই, কুড়িটা হবে সবগুলোই। একুশেরটা, পরিবর্তনীয় অনুপাতের নিয়মের তৃতীয় স্তরকে কি নামে অভিহিত করা হয়? এইমাত্র বললাম, পরিবর্তনীয় অনুপাতের নিয়মের দ্বিতীয় স্তরকে আমরা বলতে পারি হ্রাসমান প্রতিদানের স্তর, এটা হতে পারে হ্রাসমান প্রতিদানের স্তর। নিচের কোনটি ঠিক নয়, ঠিক আছে, চলো নিচের কোনটি দেখো, এপি বের করার ফর্মুলা টিপি বাই এল, এটা ঠিক। এটা ঠিক। তারপর এমপি বের করার ডেল্টা টিপি বাই ডেল্টা এল, এটাও ঠিক।
আচ্ছা, টিপি বের করা হলো এপি ইন্টু এল, এটাও ঠিক, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল এটা, সিটটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এবার বলছে এপি যখন সর্বাধিক, এপি যখন সর্বাধিক তখন এপি রেখার ঢাল কেমন হয়? এপি যখন সবচেয়ে বেশি হয় তখন এপির ঢাল, বলছে এপি যখন সর্বাধিক তখন এপি রেখার ঢাল কি হবে? সর্বাধিকই হবে। তা বলছে টিপি রেখার বাঁক বদলের বিন্দুতে টিপি রেখার ঢাল কি হয়? সর্বাধিক হয়। যখন এমপি সর্বাধিক তখন এমপি রেখার ঢাল কি হয়? যখন এমপি সর্বাধিক তখন এমপি রেখার ঢাল হবে ধনাত্মক। তারপর বলেছে পরিবর্তনীয় অনুপাতের নিয়মের অধীনে প্রথম স্তরকে কি বলা হয়? অন অর্থনৈতিক স্তর। ঠিক আছে, 27 টাকা। পরিবর্তনীয় অনুপাতের নিয়মের ক্ষেত্রে তৃতীয় স্তরকে কি বলা হয়? তৃতীয় স্তরকে বলা হয় কোনোটিই নয়, কোনোটিই নয়। পরিবর্তনীয় অনুপাতের নিয়মের ক্ষেত্রে প্রথম স্তর হলো সেই অবধি, প্রথম স্তর হলো সেই অবধি যেখানে মোট উৎপাদন সর্বাধিক, প্রান্তিক উৎপাদন সর্বাধিক, ঠিক আছে তো? তারপর হচ্ছে প্রান্তিক উৎপাদন শূন্য, গড় উৎপাদন সর্বাধিক, গড় উৎপাদন সর্বাধিক। পরিবর্তনীয় অনুপাতের নিয়মের দ্বিতীয় স্তর শেষ হয় সেই বিন্দুতে, দ্বিতীয় স্তর শেষ হয় সেই বিন্দুতে, ঠিক আছে, যেখানে মোট উৎপাদন সর্বাধিক হয়। ঠিক আছে, আর মোট উৎপাদন সর্বাধিক হয় মানে প্রান্তিক উৎপাদন শূন্য হয়। তাহলে দুটোই ঠিক, কারেক্ট অ্যান্সার হবে এ আর সি, ডিটটা হবে কারেক্ট অ্যান্সার। এবার বলছে নিচের কোনটি ঠিক? নিচের কোনটি ঠিক? কারেক্ট অ্যান্সার হবে টিপি বের করুন এপি বাই এল, এটা ঠিক। তারপর এটা তো ঠিক নয়, এটাও ঠিক নয়, বিটটা ঠিক নয়। আবার এটাও ঠিক, এমপি এল বের করার ফর্মুলা কি? ডেল্টা টিপি বাই ডেল্টা এল। আচ্ছা, এখানে দেখো টিপি বের করার ফর্মুলা কি লিখেছি? এপি বাই এল। এবার যদি বলতো না টিপি এল, যদি বলতাম টিপি এল তখন বলতাম এপি বাই এল, তাহলে ঠিক ছিল। কিন্তু আচ্ছা সরি, এটা কি করে ঠিক হবে? এটা আমি একটুই ভুল করে দিয়েছি। কেননা এপি বের করার ফর্মুলা টিপি বাই, ঠিক আছে, টিপি বাই কিউ, টিপি বাই কিউ। তাই এরকম তো নেই, ওরা তো টিপি ইকুয়াল টু দিয়েছে, তাই না? তাহলে এটা হবে না, এটা কারেক্ট অ্যান্সার হবে না। এখানে কারেক্ট অ্যান্সার হবে কোনটা? এখানে কোশ্চেন যেটা দিয়েছে কারেক্ট অ্যান্সার এটা হবে, এটা হবে কারেক্ট অ্যান্সার। এবার বলছে মোট উৎপাদনকে কিউ দ্বারা, বলছে মোট উৎপাদনকে কিউ দ্বারা এবং পরিবর্তনীয় উপাদানের পরিমাণকে এক্স দ্বারা, এক্স দ্বারা চিহ্নিত করলে ওই উপাদানের প্রান্তিক উৎপাদন কি হবে? তাহলে মোট উৎপাদন যদি কিউ হয়, প্রান্তিক উৎপাদন বের করতে বলেছে। বলছে মোট উৎপাদন কিউ আর পরিবর্তনীয় উপাদানের পরিমাণকে এক্স দ্বারা চিহ্নিত করলে ওই উপাদানের প্রান্তিক উৎপাদন কত? প্রান্তিক উৎপাদন। তো দেখো প্রান্তিক উৎপাদন বের করার নিয়মটা হচ্ছে আম, উৎপাদনের পরিবর্তন মানে ডেল্টা কিউ, উৎপাদনের পরিবর্তন মানে তোমার ডেল্টা কিউ, ঠিক আছে, ডিভাইড বাই উৎপাদনের পরিবর্তন। প্রথমে কি বললাম? উৎপাদনের পরিবর্তন ডিভাইড বাই উৎপাদনের পরিমাণের পরিবর্তন, কি হবে? ডেল্টা এক্স। তাহলে কারেক্ট অ্যান্সার হবে ডেল্টা কিউ বাই ডেল্টা এক্স, মানে এটা হবে কারেক্ট অ্যান্সার। বলছে যখন মোট উৎপাদন বাড়বে তখন পরিবর্তনীয় উপাদানের প্রান্তিক উৎপাদন কি হবে? মোট উৎপাদন যখন বাড়ে তখন প্রান্তিক উৎপাদন কি হয়? ধনাত্মক হয়। তো যখন মোট উৎপাদন সর্বাধিক হয়, যখন মোট উৎপাদন সর্বাধিক বা স্থির থাকে তখন প্রান্তিক উৎপাদন কি হবে? শূন্য হবে।
তারপর বলছে যখন মোট উৎপাদন কমবে, যখন মোট উৎপাদন কমবে তখন প্রান্তিক উৎপাদন কি হবে? নেগেটিভ হবে। তখন প্রান্তিক উৎপাদন তোমার কি হবে? নেগেটিভ হবে। নেক্সট, সঠিক বিবৃতি নির্বাচন করো। গড় উৎপাদন কখনোই শূন্য বা ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, এটা তো ঠিক, গড় উৎপাদন কখনো শূন্য বা ঋণাত্মক হতে পারে না, কিন্তু প্রান্তিক উৎপাদন শূন্য বা ঋণাত্মক হতে পারে। প্রান্তিক উৎপাদন শূন্য বা ঋণাত্মক হতে পারে, ঠিক, এটা ঠিক আছে। 35-এর যে এ দিক যেটা ঠিক। প্রান্তিক উৎপাদন ধনাত্মক হয়, বলছে যখন প্রান্তিক উৎপাদন ধনাত্মক তখন মোট উৎপাদন কি হবে? মোট উৎপাদন তখন বাড়বে। নেক্সট, যখন প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়, যখন প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয় তখন মোট উৎপাদন কি হয়? তখন মোট উৎপাদন কি হবে? কমবে। 38-এরটা, যখন প্রান্তিক উৎপাদন শূন্য হয় তখন মোট উৎপাদন কি হবে? সর্বাধিক বা স্থির থাকবে। অ্যাকচুয়ালি সর্বাধিক হবে কারেক্ট অ্যান্সার। উৎপাদন পদ্ধতি তিনটে স্তরের কথা কে বলেছেন? অধ্যাপক ক্যাসেলস। ফার্মের উপাদানগুলিকে, বলছে ফার্মের উপাদানগুলিকে একটি নির্দিষ্ট হারে বাড়ালে যদি উৎপাদনও একই হারে বাড়ে তাহলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বর্ধমান মাত্রা বৃদ্ধির প্রতিদান। আচ্ছা, আরেকবার কোশ্চেনটা পড়া যাক। ফার্মের উপাদানগুলিকে একটি নির্দিষ্ট হারে বাড়ালে, উপাদানগুলিকে একটি নির্দিষ্ট হারে বাড়ালে যদি উৎপাদনও যদি একই হারে বাড়ে। আচ্ছা, উৎপাদন যদি একই হারে বাড়ে মানে বলছে উপাদানগুলিকে যদি নির্দিষ্ট হারে বাড়ায় তাহলে উৎপাদন যদি একই হারে বাড়ে, একই হারে সেম হারে, তাহলে সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদান। তারপর বলছে উপাদানগুলিকে যে হারে বাড়ানো হলো উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বাড়ে তখন তাকে কি বলা হয়? বর্ধমান মাত্রা বৃদ্ধির প্রতিদান। এবার বলছে যে সমস্ত উপাদানকে স্বল্পকালে পরিবর্তন করা যায়, যে সকল উপাদানকে স্বল্পকালে পরিবর্তন করা যায় তাদের বলে স্বল্পকালীন উপাদান। বিচক্ষণশীল উৎপাদক পরিবর্তনীয় অনুপাতের নিয়মের কোন স্তরে উৎপাদন করে? দ্বিতীয় স্তরে। যখন গড় উৎপাদন প্রান্তিক, যখন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন অপেক্ষা কম, যখন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন অপেক্ষা কম তখন গড় উৎপাদন বাড়বে। বলছে এপি এবং এমপির আকৃতি কি হয়? উত্তল হয়। তারপর বলেছে যখন মোট উৎপাদন একই আছে তখন গড় উৎপাদন কি হবে? যখন মোট উৎপাদন একই আছে তখন গড় উৎপাদন কমবে, কমে হবে। উৎপাদন অপেক্ষক একটি কারিগরি, উৎপাদন অপেক্ষককে একটি কারিগরি সম্পর্ক বলা হয়, কারিগরি সম্পর্ক। এমপি রেখা এপি রেখাকে ছেদ করে যেখানে, এমপি রেখা এপি রেখাকে ছেদ করে যেখানে সেখানে এপি সর্বাধিক হয়। যখন সব উপাদানকে দ্বিগুণ করলে মোট উৎপাদন দ্বিগুণ হয় তখন উৎপাদন পদ্ধতিতে কোন মাত্রা বৃদ্ধির প্রতিদান কার্যকরী হয়? তখন সব উপাদানকে দ্বিগুণ করলে মোট উৎপাদন যদি দ্বিগুণ হয় তখন সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদান কার্যকর হয়, সমহার। যখন মোট উৎপাদন ড্যাশ হারে বাড়বে তখন প্রান্তিক উৎপাদন কমবে। মোট উৎপাদন, মোট উৎপাদন যদি ক্রমহ্রাসমান হারে বাড়ে, ক্রমহ্রাসমান।
এবার বলছে যদি উৎপাদন অপেক্ষকটি, বলছে যদি উৎপাদন অপেক্ষকটি কিউ, এটা কিউ, কিউ ইকুয়াল টু, কিউ ইকুয়াল টু x1 কমা x2 হয়, ঠিক আছে, তাহলে উৎপাদন ক্ষেত্রে ড্যাশ মাত্রা বৃদ্ধির প্রতিদান কার্যকরী হবে। কি হবে? ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান। সত্য না মিথ্যা বলতে বলেছে, যখন ক্রমহ্রাসমান প্রতিদানের নিয়ম কার্যকরী হচ্ছে তখন মোট উৎপাদন কি হবে? কমবে। এটা রাইট। যখন ক্রমহ্রাসমান প্রতিদানের নিয়ম কার্যকরী হচ্ছে তখন মোট উৎপাদন কমবে। যখন আহ তোমার প্রান্তিক উৎপাদন বাড়বে, তখন কেবলমাত্র মোট উৎপাদন বাড়বে। যখন প্রান্তিক উৎপাদন বাড়ে, ঠিক আছে, তখনই কেবলমাত্র মোট উৎপাদন বাড়বে। এটা পুরোপুরি ঠিক নয়, এটা ভুল। যখন প্রান্তিক উৎপাদন কমে, তখন গড় উৎপাদন কমবে। এটাও ভুল। তা হচ্ছে গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন উভয়ই শূন্য হতে পারে। দেখো, গড় উৎপাদন শূন্য হতে পারে না, শূন্য হতে পারে না। প্রান্তিক উৎপাদন শূন্য হতে পারে কিন্তু গড় উৎপাদন শূন্য হতে পারে না, এটাও ভুল। দীর্ঘকালে সকল উপাদানই পরিবর্তনশীল, এটা ঠিক। পরিবর্তনশীল অনুপাতের নিয়মটি দীর্ঘকালে কার্যকরী হয়, ঠিক আছে, এটা ঠিক। তারপর সাতেরটা বলেছে এপি রেখা এবং এপি রেখা ইউ আকৃতির হয়, ঠিক আছে, এটা ভুল। স্বল্পকালে উৎপাদনের জন্য শুধুমাত্র পরিবর্তনশীল উপাদান ব্যবহৃত হয়, এটাও ভুল। তারপর এমপি রেখা এপি রেখার ওপর থেকে ছেদ করে, এমপি রেখা এপি রেখার ওপর থেকে ছেদ করে, এটা ঠিক। যখন উৎপাদনের সবকটি উপাদানকে একসঙ্গে একই হারে পরিবর্তন করা হয় তখন উৎপাদনের মাত্রা পরিবর্তিত হলো বলা হয়, এটা ঠিক। এবার এই সারণী মেলাবো, কলম মেলাবো। বলছে উৎপাদনের কোনো উপকরণের ক্রমহ্রাসমান প্রতিদান, ঠিক আছে, ক্রমহ্রাসমান প্রতিদান, এটা কি হবে? মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, এটা হবে বি হবে। বলছে উৎপাদনের কোনো উপকরণের ক্রমহ্রাসমান প্রতিদান কোনটা? ক্রমহ্রাসমান প্রতিদান মোট উৎপাদন যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কোনটা? স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক হচ্ছে, এই দেখো, এটা বিটটা হবে। বলছে যখন অন্যান্য উপাদান স্থির রেখে শুধুমাত্র একটি উপাদানকে বাড়ানো যায়। আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কোনটা? যখন সমস্ত উপাদানকে পরিবর্তন করে উৎপাদন বাড়ানো যায়, এটা এ হবে। তিনেরটা, যখন মোট উৎপাদন কমছে, যখন মোট উৎপাদন কমে, মোট উৎপাদন যখন কমে তখন এমপি ঋণাত্মক হয়, অর্থাৎ একেরটা হবে ডি। আর এমপি আর এপি যখন সমান হয়, এমপি আর এপি যখন সমান হয় তখন কি হবে? এই যে সিটটা হবে এপি স্থির এবং সর্বোচ্চ। এপি যখন স্থির থাকছে এবং এপি যখন সর্বোচ্চ হচ্ছে তখন এপি আর এমপি সমান হয়। মোট উৎপাদন যখন সর্বোচ্চ তখন এমপি জিরো, অর্থাৎ একের অ্যান্সারটা হবে বি। পাঁচেরটা কি বলছে? স্বল্পকাল, ঠিক আছে, স্বল্পকাল কোনটা? যে সময় শুধুমাত্র পরিবর্তনশীল উপাদানকে পরিবর্তন করে আহ উৎপাদনের পরিবর্তন ঘটানো যায়, তাহলে একেরটা হবে ডি। মোট উৎপাদন কি করে বের করতে হয়? এই যে এই গড় উৎপাদন আছে, গড় উৎপাদনের সঙ্গে যদি পরিবর্তনশীল উপাদানের পরিমাণ গুণ করো তখন বেরিয়ে যাবে মোট উৎপাদন, তাহলে ডুয়েটটা হবে সি। তারপরে স্থির উপাদান কি হবে? এরূপ উপাদানকে স্বল্পকালে পরিবর্তন করা যায় না, তাহলে এটা হবে বি। আর গড় প্রতিদান মানে গড় উৎপাদন, ঠিক আছে, এটা হবে তোমার এ। আচ্ছা, এবার দেখো উৎপাদন ব্যয়ের মধ্যে কি কি আছে। বলছে কোনো উপকরণের বিকল্প ব্যবহার থেকে যা উপার্জন হতে পারত, ঠিক আছে, কোনো উপকরণের বিকল্প ব্যবহার থেকে যা উপার্জন হতে পারত তাই হবে ওই উপকরণের সুযোগ ব্যয়, ঠিক আছে। মোট স্থির ব্যয় রেখার আকৃতি কেমন হয়? অনুভূমিক। গড় ব্যয় কমলে কি হবে? গড় ব্যয় কমলে প্রান্তিক ব্যয়ও কমবে, কিন্তু
প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা কম হবে। গড় স্থির ব্যয় রেখা কেমন হয়? নিম্নমুখী হয়। স্বল্পকালে গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। গড় ব্যয়ের নিম্নতম বিন্দুতে গড় ব্যয় আর প্রান্তিক ব্যয় সমান হয়। স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য প্রযোজ্য শুধুমাত্র স্বল্পকালে। তার বলছে যখন এমসি, ঠিক আছে, বলছে যখন এমসির চেয়ে এসি বড় হয় তখন এসি হবে কি? নিম্নমুখী। ভালো করে দেখবে, এটা এটা কি বলেছে, যখন এমসি আর এসি, দেখো এমসির চেয়ে যখন এসি বড় হবে না তখন এসি হবে নিম্নমুখী। তো বলছে গড় ব্যয় কমলে গড় ব্যয় বাড়লে প্রান্তিক ব্যয় বাড়বে। গড় ব্যয় বাড়লে প্রান্তিক ব্যয় বাড়বে, কিন্তু গড় ব্যয় অপেক্ষা বেশি বাড়বে। স্বল্পকালে প্রান্তিক ব্যয় রেখা হবে ইউ আকৃতির। স্বল্পকালে মোট পরিবর্তনীয় ব্যয় রেখা হবে উল্টানো এস, বা বলতে পারো ইনভার্টেড টু এস। শেপটা হবে ইনভার্টেড টু এস, মানে চ্যাপ্টানো এস। ঠিক আছে? তো বলছি স্বল্পকালে মোট পরিবর্তনীয় ব্যয় রেখা হবে তোমার কি বললাম? উল্টানো এস আকৃতির। যখন এভিসি সর্বনিম্ন তখন এভিসি আর এমসি সমান হয়। স্বল্পকালীন ব্যয় রেখার আকৃতি নির্ধারিত হয় যে নিয়মের ভিত্তিতে, ঠিক আছে, স্বল্পকালীন ব্যয় রেখার আকৃতি নির্ধারিত হয় যে নিয়মের ভিত্তিতে, সেটা হচ্ছে পরিবর্তন অনুপাতের নিয়ম এবং মাত্রাবৃদ্ধি প্রতিদানের নিয়ম। তাহলে কারেক্ট বলছে স্বল্পকালীন ব্যয় রেখার আকৃতি নির্ধারিত হয় যে নিয়মের ভিত্তিতে পরিবর্তন অনুপাতের নিয়ম, মাত্রাবৃদ্ধি প্রতিদানের নিয়ম। ঠিক আছে? তো বলছে এ বি উভয়ই, বলছে এ বি এটা কোনোটিই নয়। যখন উৎপাদন পদ্ধতির সমহার মাত্রাবৃদ্ধি প্রতিদানের নিয়ম সর্বদা কার্যকরী হয় তখন এলএসি রেখাটি হবে অনুভূমিক। যদি উৎপাদন পদ্ধতিতে সকল সময়ে সমহার মাত্রাবৃদ্ধি প্রতিদানের নিয়ম কার্যকরী হয় তাহলে দীর্ঘকালীন মোট ব্যয় রেখা হবে মূল বিন্দুগামী সরলরেখা। স্বল্পকালীন রেখার বহিঃস্পর্শক থেকে পাওয়া এলএসি রেখা। কোন রেখাটির আকৃতি হবে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত এএফসি? তাহলে এসি, এমসি এবং এভিসি রেখার মধ্যে সব থেকে আগে সর্বনিম্ন হয় কোন রেখাটা? এমসি রেখা। এবং সব থেকে শেষে সর্বনিম্ন হয় কোন রেখা? এসি রেখা। টিসি রেখা এবং টিভিসি রেখার মধ্যে উলম্ব দূরত্ব কি সবসময় সমান থাকে? এসি রেখা এবং এভিসি রেখার মধ্যে উলম্ব দূরত্ব কি ক্রমাগত কমতে থাকে? আর বলছে নিচের কোন ব্যয়টি স্থির ব্যয়ের উদাহরণ নয়? কাঁচামালের মূল্য, এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয় নয়? যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি, এটা স্থির ব্যয়। টিসি ইকুয়াল টু টিভিসি প্লাস টিএফসি। এভিসির সাথে এএফসি যোগ করলে কি হবে? এসি হয়। অর্থনীতি তত্ত্বে ধরা হয় যে টিভিসি রেখাটি হবে কি? প্রথমে অবতল, পরে উত্তল ঊর্ধ্বমুখী বক্ররেখা। আচ্ছা, এবার কিছু স্টেটমেন্ট বেস কোশ্চেন দিয়েছে। প্রথম বিবৃতি দিয়েছে স্থির ব্যয়কে অপরিহার্য ব্যয়ও বলা হয়। ঠিক আছে, এটা ঠিক। আর টিএফসি রেখা হচ্ছে একটি উলম্ব সরলরেখা। না, টিএফসি তো উলম্ব সরলরেখা নয়, এটা তো অনুভূমিক সরলরেখা। তাহলে কারেক্ট অ্যান্সার দেখো সিটটা, বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। টিভিসি রেখা এস আকৃতির হয়। টিভিসি কখনোই এস আকৃতির মতন হয় না, ওটা ওই যে বললাম উল্টানো এস এর মতন হয় দেখতে। উৎপাদন শূন্য হলে পরিবর্তনশীল ব্যয় থাকবে না, এটা ঠিক। তার মানে এখানে বিবৃতি 1 মিথ্যা, কিন্তু বিবৃতি 2 সত্য। নেক্সট, মোট ব্যয়ের পরিবর্তন টিভিসির পরিবর্তনের জন্যই ঘটে যেহেতু টিএফসি সমস্ত স্তরে স্থির থাকে, এটা সত্য। টিএফসি আর টিসির মধ্যে উলম্ব দূরত্ব হচ্ছে টিভিসি প্রকাশ করে না, এটা তো কখনোই হতে পারে না। এই দূরত্ব উৎপাদন বাড়ার সাথে সাথে কমে আসে, এটা ভুল। বিবৃতি 1 সত্য, কিন্তু বিবৃতি 2 মিথ্যা। এএফসি রেখা ইউ আকৃতির হয়, ভুল। এএফসি রেখা কখনোই ইউ আকৃতির হয় না, ঠিক আছে? এএফসি রেখা ইউ আকৃতির হয় না। উৎপাদনের পরিমাণ যত বাড়ে উৎপাদন যত বাড়তে থাকবে এসি এবং এভিসির মধ্যে উলম্ব দূরত্ব তত বাড়ে। না না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। তার মানে এখানে দুটো বিব্রতই মিথ্যা। নেক্সট, টিভিসিতে পরিবর্তনের ফলে টিভিসি পরিবর্তনের ফলে এমসি প্রভাবিত হয়, অর্থাৎ এমসি হলো টিএফসি নিরপেক্ষ, এটা সত্য। তারপরে এমসি রেখা ইউ আকৃতির পরিবর্তনশীল অনুপাতের নিয়ম কার্যকরী হওয়ার জন্য, ঠিক আছে? তো ইউ আকৃতির পরিবর্তনশীল নিয়ম কার্যকরী, এটা সত্য। মানে দুটো বিব্রতই সত্য এখানে। বলছে এমসি রেখার নিম্নতম বিন্দু আসে এসি এবং এবিসি রেখার নিম্নতম বিন্দু আসে এসি এবং এবিসি রেখার নিম্নতম বিন্দুর আগে। তারা বলছে স্থির ব্যয়
স্থির ব্যয় হচ্ছে সেই সমস্ত ব্যয় যা উৎপাদনের পরিমাণের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। এমসি অপেক্ষা এসি বড় হলে, বলছে এমসি অপেক্ষা এসি বড় হলে তখন উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এসি কি হবে? এসি কমবে, এসি কমবে। ঠিক আছে তো? তারপর বলছে প্রকৃত উৎপাদন ব্যয়, এটা কি হবে? প্রকৃত উৎপাদন ব্যয়, এখানে লিখে দিচ্ছি প্রকৃত উৎপাদন ব্যয় হলো উদ্যোক্তার নিজস্ব উপাদান ব্যবহারের ব্যয়। স্বাভাবিক মুনাফা, এটা কি? আর্থিক উৎপাদন ব্যয়। ঠিক আছে, এটা কি বলবো? আর্থিক উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হয়। স্থায়ী কর্মচারীদের বেতন স্থির ব্যয়ের অন্তর্ভুক্ত। ব্যয় এবং উৎপাদনের পরিমাণের মধ্যে সম্পর্ককে কি বলা হয়? ব্যয় অপেক্ষক। এভিসি এবং এমসি উভয় রেখাই ইউ আকৃতির, কারণ পরিবর্তনীয় অনুপাতের নিয়মের জন্য। কিসের জন্য? পরিবর্তনীয় অনুপাতের নিয়ম কার্যকরী হওয়ার জন্য। এক ইউনিট দ্রব্য বেশি করে উৎপাদন করতে যে বাড়তি ব্যয় হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়, মানে এমসি। যখন উৎপাদনের পরিমাণ শূন্য তখন টিভিসি হবে মোট ব্যয়ের সমান, মোট ব্যয়। বলছে উৎপাদনের পরিমাণ যখন শূন্য তখন টিএফসি রেখা উৎপাদন মোট ব্যয়ের সঙ্গে সমান হবে। ঠিক আছে এটা। এবার বলছে প্রান্তিক ব্যয়, প্রান্তিক ব্যয়ের ফর্মুলাই হচ্ছে এটা, এটা হচ্ছে প্রান্তিক ব্যয়ের ফর্মুলা। ঠিক আছে, টিসিএন মাইনাস টিসিএন মাইনাস ওয়ান। ঠিক আছে। আচ্ছা, মোট পরিবর্তনশীল ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয় কি? এটিকে স্বল্পকালে পরিবর্তন করা যায়, আর মোট স্থির ব্যয় স্বল্পকালে পরিবর্তন করা যায় না। আচ্ছা, এবার কি বলছে পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় কোনটা এখানে? এখানে পরিবর্তনশীল ব্যয় হবে তোমার কাঁচামালের ব্যয়। ঠিক আছে, পরিবর্তনশীল ব্যয় কাঁচামালের ব্যয়, লেখা আছে ডি। মোট ব্যয়, মোট ব্যয়, মোট ব্যয় হচ্ছে এসির সাথে কিউ গুণ করলে মোট ব্যয়। আরোপিত ব্যয় নিজস্ব মালিকানাধীন উৎপাদনের ব্যয়। এএফসি রেখা আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। টিএফসি রেখা অনুভূমিক সরলরেখা। এবার দেখো টিএফসি, টিএফসি কোনটা? টিসি থেকে টিভিসি বাদ দিলে টিএফসি হয়। এমসি, এমসি হচ্ছে তোমার টিভিসি এন থেকে টিভিসি এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা তোমার হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, আমরা রেভিনিউতে চলে আসি। এই ইউনিটের লাস্ট চ্যাপ্টার। ফার্ম কিউ ইউনিট দ্রব্য বিক্রি করে, কিউ ইউনিট দ্রব্য বিক্রি করে এবং প্রতি ইউনিট দ্রব্য পি দামে বিক্রি করলে তাহলে মোট রেভিনিউ কত হবে? পি ইন্টু কিউ, প্রথম অ্যান্সারটা। ফার্মের গড় রেভিনিউ কি হয়? ফার্মের গড় রেভিনিউ সবসময়, ফার্মের গড় রেভিনিউ সবসময় দ্রব্যের ইউনিট প্রতি দামের সমান হয়, ইউনিট প্রতি দামের সমান হয়। 3 নম্বর, অতিরিক্ত এক ইউনিট দ্রব্য বাজারে বিক্রি করলে, অতিরিক্ত এক ইউনিট দ্রব্য বাজারে বিক্রি করলে মোট রেভিনিউর যে পরিবর্তন ঘটে তাকে কি বলা হয়? প্রান্তিক রেভিনিউ। তারপর বলছে এন মাইনাস ওয়ান ইউনিট দ্রব্য বিক্রি করে রেভিনিউ পাওয়া যায় আর এন মাইনাস ওয়ান, এবং এন ইউনিট দ্রব্য বিক্রি করে, মানে এতটা দ্রব্য বিক্রি করে এত টাকা রেভিনিউ, আর এতটা দ্রব্য বিক্রি করে এত টাকা রেভিনিউ, তাহলে এন তম ইউনিটের প্রান্তিক ব্যয়, সরি প্রান্তিক রেভিনিউ কত হবে? এর অ্যান্সারটা হবে এই যে এটা লাস্টেরটা হবে, লাস্টেরটা হবে। ঠিক আছে, লাস্টেরটা হবে। ঠিক আছে, যদি মোট রেভিনিউ রেখা ঊর্ধ্বমুখী হয় তাহলে প্রান্তিক রেভিনিউ রেখা কি হবে? মোট রেভিনিউ ঊর্ধ্বমুখী হলে প্রান্তিক রেভিনিউ কি হবে? ধনাত্মক হবে। তবে যদি মোট রেভিনিউ একই বা স্থির থাকে, যদি মোট রেভিনিউ একই বা স্থির থাকে তখন প্রান্তিক রেভিনিউ কি হবে? শূন্য হবে। ঠিক আছে তো? যদি মোট রেভিনিউ রেখা নিম্নমুখী হয় তখন প্রান্তিক রেভিনিউ কি হবে? ঋণাত্মক হবে। বলছে মোট রেভিনিউর পরিবর্তনকে কি বলা হয়? প্রান্তিক রেভিনিউ। আচ্ছা, আরেকবার দেখা যাক, এটা এটা কোশ্চেনটা প্রান্তিক রেভিনিউ কাকে বলে? প্রান্তিক রেভিনিউ হচ্ছে এই দেখো ডেল্টা টি আর, ঠিক আছে, বাই ডেল্টা কিউ, এটা বলতে পারো তুমি প্রান্তিক রেভিনিউ। ঠিক আছে তো? ওরা বলেছে মোট রেভিনিউর পরিবর্তন মানে শুধু এইটা, এইটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বাড়তি রেভিনিউ, বাড়তি রেভিনিউ, এটা লিখতে পারো তুমি বাড়তি রেভিনিউ। দ্রব্যের দাম স্থির থাকলে, দ্রব্যের দাম স্থির থাকলে মোট রেভিনিউ রেখা কেমন, কি আকৃতির হবে? মূল বিন্দুগামী সরল রেখা। দশেরটা, দশেরটা কি বলেছে? দ্রব্যের দাম স্থির থাকলে নিচের কোনটি ঠিক? পি ইকুয়াল টু এম আর।
তারপর দ্রব্যের দাম স্থির থাকলে নিচের কোন সম্পর্কটি খাটবে? দাম স্থির থাকলে কোন সম্পর্ক খাটবে? পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর। এটা 12টা। দাম যদি স্থির না থাকে, দাম যদি স্থির না থাকে অর্থাৎ দাম কমালে তবেই বিক্রি বাড়ে, এরূপ ক্ষেত্রে টি আর রেখার আকৃতি কি হবে? যে কোনো একটা হতে পারে, যে কোনো একটা হতে পারে, যে কোনোটাই হতে পারে। দাম যদি স্থির না থাকে তাহলে পি এবং এম আর এর মধ্যে সম্পর্ক কেমন হবে? পি বড়, এম আর ছোট। টি আর যখন সর্বাধিক তখন এম আর কি হবে? 0 হবে। 15টা বলেছে এ আর সরলরেখা হলে এম আর রেখা কি হবে? এ আর সরলরেখা হলে এম আর রেখা হবে সরলরেখা। 16টা এ আর এর মান যখন 0 তখন টি আর কত হবে? এ আর এর মান যখন 0 তখন টি আরও হবে 0। 17টা এ আর যখন কমে তখন এ আর যদি এ আর কমে তাহলে এ আর গ্রেটার দেন এম আর হবে। এবার 18টা এ আর রেখা এবং দ্রব্যের পরিমাণ অক্ষের ছেদ বিন্দুতে এ আর রেখা এবং এটা একটু দেখতে হবে, এটা পরে বলে দেওয়া যাবে। 18টা 19এরটা বলছে এ আর যখন 100, এ আর যখন 100 ই 4 হলে এম আর এর মান কত? তো দেখো একটা ফর্মুলা আছে, এ আর ইকুয়াল টু এম আর ব্র্যাকেটে 1 মাইনাস 1 বাই ই। ঠিক আছে, আমাকে এম আর এর মান বের করতে বলেছে। এ আর বলে দিয়েছে 100 ইকুয়াল টু এম আর 1 মাইনাস ই হচ্ছে 4। 1 থেকে 1-এর 4 বাদ দিলে কত হয়? 3-এর 4। এম আর ইন্টু 3-এর 4 এখানে হচ্ছে 100। তাহলে উল্টে যাবে, 100 ইন্টু 4/3 মানে কত হচ্ছে তোমার? 400/3। এখানে এখানে আমাদের ফর্মুলাটা ভুল লেখা হয়েছে। দেখো এখানে কোশ্চেন বলছে এ আর ইকুয়াল টু 100, ই বলেছে 4, তাহলে এম আর এর মান কত? আমরা একটা ফর্মুলা জানতাম, এম আর ইকুয়াল টু এ আর ব্র্যাকেটে 1 মাইনাস 1 বাই ই। তো তোমাকে এ আর বলে দিয়েছে 100, 1 মাইনাস 1 বাই ই কত? এর মান 4। তাহলে 1 থেকে 1-এর 4 বাদ দিলে 3-এর 4, 100 ইন্টু 3-এর 4 করলে হবে 75। তাহলে কারেক্ট অ্যান্সার হবে 75। এম আর 100 আর ইলাস্টিসিটি 5 হলে, ঠিক আছে, এ আর কত হবে? এম আর 100, ঠিক আছে, তো এ আর জানা নেই, ইলাস্টিসিটি কত বলছে? 5, 1 মাইনাস 1 বাই 5, তাহলে কত হয়? 4-এর 5। তাহলে 100 ইন্টু 5/4 মানে 500/4 মানে 125 হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এটা হচ্ছে 125। এখান থেকে ক্যালকুলেট করলে কি দাঁড়াচ্ছে দেখো, এ আর ইকুয়াল টু 100 ইন্টু 5/4। শূন্যস্থান পূরণ যতক্ষণ পর্যন্ত, বলছে যতক্ষণ পর্যন্ত প্রান্তিক রেভিনিউ ধনাত্মক ততক্ষণ মোট রেভিনিউ কি হবে? বাড়বে। নেক্সট, ড্যাশ হলো বিক্রিয় দ্রব্যের ইউনিট পিছু রেভিনিউ কত হবে? কি হবে? দাম। নেক্সট, মোট রেভিনিউ রেখা সকল সময় মূল বিন্দু থেকে শুরু হয়। মোট রেভিনিউ রেখা সকল সময় মূল বিন্দু থেকে শুরু হয়, মূল বিন্দু। যখন প্রান্তিক রেভিনিউ ড্যাশ তখন মোট রেভিনিউ সর্বাধিক হয়। যখন প্রান্তিক রেভিনিউ 0, অ্যান্সার হবে 0। যখন প্রান্তিক রেভিনিউ ড্যাশ তখন মোট রেভিনিউ কমে। যখন প্রান্তিক রেভিনিউ ঋণাত্মক হয়। নেক্সট, কোনো বিক্রেতা 50 ইউনিট দ্রব্য বিক্রি করে 6,000 টাকা পান, তাহলে 65 ইউনিট বিক্রি করে 7,500 টাকা পান, তাহলে প্রান্তিক রেভিনিউ কত হবে? দেখো আমার মানে আগে 6,000 টাকা ছিল, এখন 7,500, কত টাকা বাড়লো? আয় বাড়লো কত? 1,500 টাকা, মানে আয় চেঞ্জ হলো 1,500 টাকা, আর ইউনিট চেঞ্জ হলো কত? 15। তাহলে কত হচ্ছে কাটাকাটি করলে? 100 টাকা। যদি 12,000 ইউনিট বিক্রি করলে মোট রেভিনিউ 30,000 টাকা হয়, তাহলে গড় রেভিনিউ কত হবে? 30,000-কে 12,000 দিয়ে ভাগ করলে কত যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। 30,000-কে 12,000 দিয়ে ভাগ করলে হচ্ছে 2.5 টাকা, 2.5 হচ্ছে অ্যান্সার।
গড় রেভিনিউ স্থির থাকলে মোট রেভিনিউ রেখাটি হবে, গড় রেভিনিউ স্থির থাকলে মোট রেভিনিউ রেখাটি হবে তোমার ঊর্ধ্বগামী সরল রেখা। এবার দেখো তারপরের কোশ্চেনটা দিয়েছে, নয়েরটা দিয়েছে এআর বাই এআর মাইনাস এমআর হচ্ছে কি হবে, এটা ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি বের করার ফর্মুলা হচ্ছে, যে এখানে কিছুক্ষণ আগে লিখলাম না, এম আর ইকুয়াল টু এ আর ব্র্যাকেটে 1 মাইনাস ই। এখান থেকে যদি তুমি একবারে বের করতে চাও, ফর্মুলা হবে এ আর বাই এ আর মাইনাস এম আর। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। টিআর রেখার কোনো বিন্দুতে, ঢালাই হলো ওই বিন্দুতে, এই অ্যান্সারটা পরে বলে দেওয়া যাবে, ঠিক আছে। বলছে যখন বেশি বেশি বিক্রি করতে গেলে দাম কমাতে হবে, তখন এআর এবং এমআর নিম্নমুখী হবে, ঠিক। এআর এবং দাম সকল সময় সমান, ঠিক আছে, এটাও ঠিক। দাম স্থির থাকলে এআর গ্রেটার দেন এমআর হয়, ঠিক আছে, এটা ভুল। এআর ঋণাত্মক হতে পারে, ঠিক আছে, এআর ঋণাত্মক হতে পারে, ভুল। এমআর ঋণাত্মক হতে পারে, এটা ঠিক। 6 নম্বর, যখন টিআর স্থির থাকে তখন এআরও স্থির থাকে, ভুল, ঠিক আছে। তো 7এরটা, যখন টিআর সর্বাধিক তখন এমআরও সর্বাধিক। টিআর যখন সর্বাধিক হয় তখন এমআর কি হয়, এমআর তো তখন 0 হয়, সর্বাধিক কি করে হবে, এটা ভুল। এমআর যখন ঋণাত্মক তখন টিআর কমছে, এটা ঠিক। যখন এমআর 0 হয় তখন এআর স্থির থাকে, যখন এমআর 0 হয় তখন এআর স্থির থাকে, ঠিক আছে, ভুল। এআর সরলরেখা হলে এমআরও সরলরেখা হবে, এআর সরলরেখা হলে এমআরও সরলরেখা হবে, এটা ঠিক। এআর রেখা নিম্নমুখী হলে এমআর রেখা এআর রেখার নিচে অবস্থিত হবে, এটা ঠিক। গড় রেভিনিউ বের করার ফর্মুলা কি, এখানে দেখো গড় রেভিনিউ, মানে হচ্ছে দাম, মানে একেরটা হবে ই। এমআর যখন 0 হয় তখন টিআর সর্বাধিক, দুয়েরটা হবে এফ। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে গড় রেভিনিউ, রেভিনিউটা কি, গড় রেভিনিউ, রেভিনিউটা হবে দাম, ঠিক আছে, এটা প্রথম অ্যান্সার বললাম। এমআর যখন 0 তখন টিআর সর্বাধিক, এটা হবে এফ। এমআর, কোনটা, তিনেরটা হবে টি। এমআর হচ্ছে যে ডেল্টা আর বাই কিউ। এমআর, তারপর বলেছে এমআর আর এআর, ঠিক আছে, বড়কে এআর বড়, ঠিক আছে, এমআর এর চেয়ে এআর বড় কখন হবে, কখন এটা হবে। আচ্ছা, তার আগের গুলো দেখি, টোটাল রেভিনিউ, মোট রেভিনিউ কোনটা, টিআর দামের সাথে বিক্রয়ের পরিমাণ গুণ করলে, অর্থাৎ 5এরটা হবে বি, ঠিক আছে, 5এরটা হবে তোমার বি। 6এরটা কি হচ্ছে, এআর আর এমআর কখন সমান হবে, যখন দাম স্থির থাকে, 6এরটা হবে তোমার এ। তাহলে 4এরটা কোনটা হবে, বুঝতেই পারছো। 4এরটা হবে সি। যখন বিক্রি বাড়ছে অথচ দাম কমে, তখন এমআর, ঠিক আছে, এমআর এর তুলনায় এআরটা বড় হবে। এবার নেক্সট কোশ্চেন ছিল, লাস্ট কোশ্চেন, প্রান্তিক রেভিনিউ। কখন বাড়তি 1 ইউনিট বিক্রি করার ফলে বাড়তি রেভিনিউ, তার মানে একের অ্যান্সারটা হবে তোমার বি। এখানে একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা, টিআর রেখার কোনো বিন্দুতে ঢালাই হলো, ওই বিন্দুতে কি হবে, গড় ও প্রান্তিক রেভিনিউ ঢালের সমান। গড় ও প্রান্তিক রেভিনিউ ঢালের সমান হয়ে গেল। আচ্ছা, এখানে কয়েকটা যে সত্য মিথ্যা ছিল, একটা দুটো সত্য মিথ্যা ডাউট আছে, সেটা আমি
ক্লিয়ার করে দিচ্ছি। এ আর এবং দাম সকল সময় সমান হয়, তাই না? এ আর এবং দাম সকল সময় সমান হয়। আচ্ছা, এ আর এবং দাম সকল সময় সমান হয়, আমি ঠিকই দিয়েছি, তা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা আমার একটু ডাউট ছিল, আমি বলে দিলাম। ঠিক আছে, রাইট দেয় আছে, আমি ভাবছিলাম হয়তো এটা মিথ্যা দিয়েছি। আচ্ছা, ছয়েরটা দেখো, টি আর যখন স্থির থাকে তখন এ আরও স্থির থাকে, এটা রাইট হবে, এটা সত্য। ঠিক আছে, মোটামুটি সব ঠিকই আছে, আর কোনো ডাউট নেই, এইটুকুই বলার ছিল। ঠিক আছে, তাহলে এই ইউনিটটা আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, এই ইউনিটটা আমাদের শেষ হয়ে গেল। আমাদের কিন্তু আর একটা ইউনিট বাকি আছে, 3টে ইউনিট শেষ হয়ে গেল, আমাদের আর একটা ইউনিট বাকি আছে।